অর্থনীতির সামনে এখন ঘোলাটে আধার। মার্কিনীদের মুদ্রা আদৌ তার আধিপত্য ধরে রাখতে পারবে কিনা তা নিশ্চিত নন কোনো অর্থনীতিবিদই। গত 5 দশক ধরে একচ্ছত্র সম্রাট মার্কিন ডলারের আধিপত্যে চিরস্থায়ী ফাটল দেখা দিয়েছে। চীনের পেট্রো ইউয়ান, সৌদি আরবের কৌশলগত অবস্থান পরিবর্তন এবং 2026 সালের এপ্রিলে পারস্য উপসাগরে ইরানের প্রবর্তিত ডিজিটাল টোল বুথ, সব মিলিয়ে এক নতুন বহুমুখী অর্থব্যবস্থার সূচনা লগ্ন দেখছে বিশ্ব। তেমনি ডলার তথা আমেরিকার প্রতাপের শেষের শুরু হিসেবেও অনেকেই এটিকে অবহিত করেছেন। The Strait of Hormuz blockade, an economic bet that history says America will lose. And right now, a critical event is unfolding in the Strait of Hormuz that most Americans are ignoring, but history warns they should pay close attention. Iran is seizing ships. The United States is tightening a naval blockades. Washington has stated there is no timelines for how long this will last. কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কেউ আলোচনা করছে না। এই একই কৌশলটি এর আগেও একবার ইতিহাসে আমরা ব্যবহার হতে দেখেছি। 200 years ago, Napoleon Bonaparte tried to choke off his enemy's economy, believing time was on his side. It wasn't. His plan backfired and ultimately destroyed him. আজকের দিনে যুক্তরাষ্ট্র হয়তো সেই একই পথে হাঁটছে, আর চীন বসে বসে দেখছে এবং শিখছে, আর অপেক্ষা করছে ঠিক সেই সময়টির, সেই মুহূর্তটির যেখানে সবচেয়ে বেশি ক্ষতি হবে। প্রশ্নটা হলো, আমরা কি সেই একই ভুলের সূচনা দেখতে পাচ্ছি, যেটা এবার কোনো একটি একক অঞ্চলের নয়, বরং একটি বৈশ্বিক বিপর্যয় নিয়ে আসতে পারে? Every empire that has ever attempted to blockade a rising power has triggered a global realignment, and every single one without exceptions. গেম থিওরি আর স্ট্রাকচারাল হিস্ট্রিতে দেখলে আরব সাগরে যুক্তরাষ্ট্র যা করছে সেটা কোনো সাধারণ সামরিক অভিযান নয়। এটি আসলে এক ধরনের অল ইন অর্থনৈতিক বাজি, যেখানে ফলাফল নির্ধারণ করবে শুধু যুদ্ধক্ষেত্র না, বরং সাপ্লাই চেইন, জ্বালানি প্রবাহ আর বৈশ্বিক বাজারের প্রতিক্রিয়া। এই দৃষ্টিকোণ থেকে দেখলে যুক্তরাষ্ট্র এমন এক খেলায় নেমেছে যেখানে খরচ ধীরে ধীরে বাড়ছে কিন্তু লাভ অনিশ্চিত, আর প্রতিপক্ষ বিশেষ করে চীন সরাসরি সংঘর্ষে না গিয়েও অপেক্ষা করছে সঠিক মুহূর্তে চাপ দেওয়ার জন্য। Then how we got here? 4 predictions. আমরা এর মধ্যে আসলে 4টি ভবিষ্যৎ ঘটনাবলী দেখতে পাচ্ছি। যেটাকে ব্যাখ্যা করতে গেলে আমাদের একটু পিছনে ফিরে যেতে হবে। In early 2024, when the mainstream consensus held that Iran was a manageable problems, a rogue state to be contained but not directly confronted, and I made 4 prediction in this classroom. প্রফেসর জিয়ান এটা বলছেন। তিনি যে 4টা প্রেডিকশনের কথা বলছেন যে তিনি ক্লাসরুমে করেছিলেন, তার মধ্যে নাম্বার 1, the United States would eventually move from sanctions to physical interdictions of Iranian oil shipment. Number 2, that move would trigger a crisis in the Strait of Hormuz that the US Navy could not quietly resolve. Number 3, America's Gulf allies would quietly begin hedging towards a negotiated exit rather than escalations. And number 4, China would use the crisis to accelerate its alternative payment architectures for sanctioned oil. অর্থাৎ যুক্তরাষ্ট্র ধীরে ধীরে নিষেধাজ্ঞা থেকে ইরানের তেলবাহী চালান সরাসরি আটকে দেওয়ার দিকে যাবে, আর এই পদক্ষেপ হরমুজ প্রণালীতে এমন এক সংকট তৈরি করবে যে মার্কিন নৌবাহিনীর পক্ষে নীরবে সেটি সামাল দেওয়া আসলে সম্ভব হবে না। একই সময় উপসাগরের মিত্ররা প্রকাশ্য নয়, ভিতরে ভিতরে উত্তেজনা বাড়ানোর বদলে সমঝোতার পথ খুঁজবে, আর চীন এই সুযোগে নিষেধাজ্ঞা এড়াতে বিকল্প
পেমেন্ট ব্যবস্থা দ্রুত এগিয়ে নেবে। 3 of these 4 prediction Professor Jian said have already come true. এখানে এসে যে ভূখণ্ড থেকে ডলারের আসন্ন মরণকাল শুরু হয়েছে বলে ধারণা, সেখান থেকেই একসময় শুরু হয়েছিল মার্কিন মুদ্রার যৌবন। 1970-এর দশক বিশ্ব অর্থনীতির মোড় ঘুরে গিয়েছিল সৌদির এক সিদ্ধান্তেই। 1974 সালের 8 জুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার সৌদি আরবের সাথে এক অলিখিত কিন্তু অত্যন্ত প্রভাবশালী সমঝোতায় সই করেন। এর মূল শর্ত ছিল সহজ: সৌদি আরব তার তেল কেবল ডলারের বিনিময়ে বিক্রি করবে, আর বিনিময়ে যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে সৌদি আরবের নিশ্ছিদ্র সামরিক নিরাপত্তা। এরপরই জন্ম হয় পেট্রো ডলার ব্যবস্থার। বিশ্বের প্রতিটি দেশের তেল কেনার জন্য ডলারের প্রয়োজন হওয়ায় কোনো স্বর্ণের মজুদ ছাড়াই ডলার ছেপে বিশ্ব শাসন করার লাইসেন্স পেয়ে যায় ওয়াশিংটন। কিন্তু 2024 সালের জুন মাসে এই ব্যবস্থার 50 বছর পূর্ণ হওয়ার বছরেই একটি প্রতীকী বার্তা দেয় সৌদি, আর তা হল রিয়াদ এখন আর ওয়াশিংটনের একক কক্ষপথে সীমাবদ্ধ থাকতে চায় না। স্ট্রাকচার, ইনসেনটিভস আর ইতিহাস, এই তিনটি দৃষ্টিভঙ্গিকে এক করে দেখলে বিষয়টি আরো পরিষ্কার হবে। স্ট্রাকচার মানে ভূগোল, জনসংখ্যা, অর্থনীতি, যে গভীর এবং ধীর গতির শক্তিগুলো ঠিক করে দেয় আসলে কি সম্ভব আর কি না। ইনসেন্টিভস মানে প্রতিটি খেলোয়াড় নিজের স্বার্থেই চলে, তাই তারা কি বলে তার চেয়ে বড় তারা আসলে কি চায় সেটি গুরুত্বপূর্ণ। আর ইতিহাস ঠিক একইভাবে না ফিরলেও, রিপিটেশন একইভাবে না হলেও, মানুষ এবং সাম্রাজ্য বারবার একই ধরনের প্যাটার্ন ফলো করে। সেগুলো চিনতে পারলে বর্তমান ঘটনাগুলোর আগেভাগে বোঝা সম্ভব। লেট আস অ্যাপ্লাই দিস ফ্রেমওয়ার্ক to the key players. Okay, let us apply these frameworks to the key player. What do the players actually want? First, United States. Iran must abandon its nuclear program, stop supporting proxy militaries, and negotiate on American terms. Actual goal. আসলে আমেরিকা এটা মুখে বলছে, কিন্তু তাদের অ্যাকচুয়াল গোলটা টু ডেমনস্ট্রেট দ্যাট আমেরিকা ক্যান স্টিল ইম্পোজ ইকোনমিক ডেথ অন এনি কান্ট্রি দ্যাট ডিফাইস দ্য ডলার বেসড ইন্টারন্যাশনাল অর্ডারস। এই অবরোধ আসলে ইরানের সেন্ট্রিফিউজ বা পারমাণবিক ইস্যুর উপরে ইস্যুকে কেন্দ্র করে না, এটি একটি বার্তা। বেইজিং, মস্কো এবং বিশ্বে যারা এই পুরো ঘটনাটি দেখছে তাদের সবার জন্য একটা মেসেজ: আমাদের চ্যালেঞ্জ করলে আমরা সমুদ্র পথে তোমার অর্থনীতিকে চেপে ধরবো। ইরান এখানে উদাহরণ মাত্র, আসল শ্রোতা পুরো বিশ্ব। আর বাস্তব পরিস্থিতি কিছুটা এই দিকে ইঙ্গিত দেয়। মার্কিন পদক্ষেপ মূলত ইরানের অর্থনৈতিক চাপের মধ্যে ফেলতে এবং তেলের প্রবাহ নিয়ন্ত্রণ করে বড় কৌশলগত প্রভাব সৃষ্টি করার চেষ্টা। একই সাথে বিশ্লেষকরা বলছেন যে এই চাপ শুধু ইরানকে নয়, বরং চীনের মতো বড় ক্রেতাদেরও টার্গেট করে করা হচ্ছে, কারণ ইরানি তেলের প্রধান ক্রেতা ছিল বেইজিং। এখন আমরা আসি ইরানের পয়েন্ট অফ ভিউ থেকে। ইরান স্টেটেড দ্য ব্লকেটস মাস্ট বি লিফটেড, স্যাংশন রিমুভড অ্যান্ড sovereignty respected. Actual goal হচ্ছে survival of the Islamic Republic as a political systems, not the Iranian nations, but the regime, the supreme leader and the Revolutionary Guard Corps. অর্থনৈতিক পতন তাদের ক্ষমতা ধরে রাখার জন্য সরাসরি অস্তিত্বগত হুমকি। তাই তাদের আসল হিসাব হচ্ছে কিছুটা সময় কিনে নেওয়া, যাতে হয় কোনো সমঝোতায় পৌঁছানো যায়, না হলে যুক্তরাষ্ট্রের নাগালের বাইরে একটা সমান্তরাল অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা যায়। এবং এই সপ্তাহে জাহাজ দুটি আটকানো কোনো যুদ্ধের পদক্ষেপ ছিল না, বরং এটা ছিল এক ধরনের সংকেত যে আমাদের হাতেও এখনো চাল আছে। ইরান যে দুটি জাহাজ আটকেছে। এরপরে আসা যাক চায়নার অবস্থান। চায়না স্টেটেড পিসফুল রিজলিউশন, রেসপেক্ট ফর ইন্টারন্যাশনাল ল, ফ্রি নেভিগেশন। আসল লক্ষ্য, চীন প্রতিদিন প্রায় 11 বিলিয়ন ব্যারেল তেল আমদানি করে, যার গড় অংশ পারস্য উপসাগর হয়ে আসে। কিন্তু এখানে তেলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রেসিডেন্ট বা নজির। যদি যুক্তরাষ্ট্র কোনো বড় প্রতিক্রিয়া ছাড়া ইরানকে অবরোধ করতে পারে, তাহলে এই কৌশল ভবিষ্যতে যে কারো বিরুদ্ধে, এমনকি চীনের বিরুদ্ধে জ্বালানি সরবরাহ লাইনে ব্যবহার করা যেতে পারে। বেইজিং এই পুরো অপারেশনকে দেখছে এক ধরনের ড্রেস রিহার্সাল হিসেবে, যেখানে তাদের সম্ভাব্য ঘেরাও করার মডেল পরীক্ষা করা হচ্ছে। চীন হয়তো চায় না ইরান জিতুক, কিন্তু তারা কোনোভাবেই এটা
মেনে নিতে পারবে না যে যুক্তরাষ্ট্র বিনা বাধায় অবরোধকে কার্যকর এবং স্বাভাবিক কৌশল হিসেবে প্রতিষ্ঠা করে ফেলে। এরপর আসা যাক সৌদি আরবিয়ার ভূমিকা বা তাদের চাওয়া। স্টেবিলিটি ইন দ্য গালফ, অ্যাকচুয়াল গোল to avoid being the last country standing between American military infrastructures and Iranian retaliations. The Saudis have hosted US forces for decades as a strategic asset. They are now calculating whether that asset has become a liability. So এই চারটি বিষয় আসলে একটা বড় ভূমিকা রাখে। তাহলে যুক্তরাষ্ট্র প্রথম সপ্তাহে 31টি জাহাজকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। শুনতে এটা বড় সাফল্য মনে হতে পারে, কিন্তু বাস্তবে চিত্রটা আলাদা। ইরান প্রতিদিন প্রায় 15 লাখ ব্যারেল তেল রপ্তানি করে, যা চালাতে প্রতিদিন প্রায় 7 কোটি 10টি ট্যাঙ্কার চলাচলের প্রয়োজন। এই হিসাবে 7 দিনে 31টি জাহাজ আটকানো মানে সর্বোচ্চ প্রায় 40% প্রবাহ বাধাগ্রস্ত করা সম্ভব, কিন্তু বাকি প্রায় 60% তেল প্রবাহিত হচ্ছে বিকল্প পথ দিয়ে। তাহলে মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে আন্তর্জাতিক জলসীমা জাহাজ টু জাহাজ ট্রান্সফার এবং শিপিং ইন্ডাস্ট্রি তথাকথিত ডার্ক ফ্লিট, যেসব জাহাজ তাদের ট্রান্সপন্ডার বন্ধ করে রাখে সেইগুলোকে ব্যবহার করে। অর্থাৎ যদি লক্ষ্য হয় ইরানের অর্থনীতিকে পুরোপুরি শ্বাসরোধ করা, তাহলে শুধু এই সংখ্যাগুলো হিসাব মিলছে না, বাস্তবতা আরো জটিল এবং ফাঁক ফোকর অনেক বেশি। প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি আরব এখন তার ভিশন 2030 বাস্তবায়নে মরিয়া। বর্তমান বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক দেশ চীন এখন সৌদি আরব থেকে তেলের চাহিদার 16% পূরণ করে। এই বাণিজ্যিক বাস্তবতায় রিয়াদকে বেইজিং এর কাছাকাছি নিয়ে এসেছে। 2024 সালে চীনের কেন্দ্রীয় ব্যাংক এবং সৌদি সেন্ট্রাল ব্যাংকের মধ্যে $7 বিলিয়ন কারেন্সি সোয়াপ বা মুদ্রা বিনিময় চুক্তি হয়। ডলারের রাজত্বে এটি প্রথম ধাক্কা। সৌদি আরব এখন কেবল ডলার সঞ্চয়কারী দেশ নয়, বরং বৈশ্বিক ইকুইটি বিনিয়োগকারী হিসেবে আত্মপ্রকাশ করতে চাইছে। তবে ডলারের আধিপত্যের উপর সবচেয়ে দৃশ্যমান আঘাতটি এসেছে 2026 সালের এপ্রিলে। ভূ রাজনৈতিক উত্তেজনার জেরে ইরান হরমুজ প্রণালীকে একটি ডিজিটাল টোল বুথে পরিণত করেছে। বিশ্বের 20% জ্বালানি সরবরাহকারী এই করিডোর দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর ওপর ইরান মার্কিন ডলার বর্জন করে টোল আরোপ করা শুরু করে। বেশ কিছু সূত্র থেকে জানা গেছে মাসুল আদায়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে চীনা ইউয়ান এবং ক্রিপ্টোকারেন্সি। লয়েডস লিস্টের তথ্য মতে বড় বড় তেলবাহী জাহাজ এখন মার্কিন নজরদারি এড়াতে ইউয়ানে টোল পরিশোধ করছে। এটি বিশ্ব বাণিজ্যের প্রধান ধমনীতে ডলারকে পাশ কাটানোর এক বৈপ্লবিক উদ্যোগ। তবে ডলারের বিপরীতে ইউয়ানের জয়যাত্রার সূত্র শুধু মধ্যপ্রাচ্য কিংবা ইরানেই নিহিত নেই। যদি প্রশ্ন হয় কেন দিন দিন ইউয়ান শক্তিশালী হচ্ছে, এর উত্তর লুকিয়ে আছে চীনের সুদূর প্রসারী অর্থনৈতিক পরিকল্পনায়। আমেরিকা যখন সুইফট ব্যবস্থাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, চীন তখন তার নিজস্ব ক্রস বর্ডার ইন্টার ব্যাংক পেমেন্ট সিস্টেম বা CIPS কে ধীরে ধীরে কিন্তু অবিচল গতিতে শক্তিশালী করেছে। সবচেয়ে বড় তুরুপের তাস হল প্রজেক্ট এমব্রিজ। এটি একটি ডিজিটাল মাল্টি কারেন্সি প্ল্যাটফর্ম, যেখানে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং থাইল্যান্ডের মতো দেশগুলো সরাসরি ডিজিটাল ইউয়ানে বা ECNY তে লেনদেন করছে। 2025 সালের শেষ নাগাদ এই প্ল্যাটফর্মে লেনদেনের পরিমাণ $55 বিলিয়ন ছাড়িয়েছে, যার সিংহভাগই হয়েছে ইউয়ানে। অর্থনীতিবিদদের মতে চীন কেবল বর্তমানের তেলের বাজারের দিকে তাকাচ্ছে না, তারা ভবিষ্যতের দিকেও নজর দিচ্ছে। বেইজিং জানে ভবিষ্যতে বিশ্ব তেলের উপর নির্ভরতা কমাবে, তাই তারা সৌরশক্তি এবং ব্যাটারি প্রযুক্তিতে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। অন্যদিকে আমেরিকা যখন AI বা কৃত্রিম বুদ্ধিমত্তার বিপ্লব ঘটাতে চাইছে, তখন তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে তাদের জরাজীর্ণ বিদ্যুৎ গ্রিড ব্যবস্থা। IEA এর পূর্বাভাস বলছে 2026 সালের মধ্যে ডেটা সেন্টারগুলোর বিদ্যুৎ চাহিদা জাপানের মোট ব্যবহারের সমান হবে। যদি আমেরিকা তার প্রযুক্তির জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনে ব্যর্থ হয়, তবে তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থবির হবে, যা পরোক্ষভাবে ডলারকে আরও দুর্বল করে দেবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্যানুযায়ী বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলোর রিজার্ভে ডলারের পরিমাণ 71% থেকে নেমে এখন 56% দাঁড়িয়েছে। ডলারের এই পতন নির্দেশ করে যে বিশ্ব এখন একটি মাল্টিপোলার বা বহুমুখী মুদ্রা ব্যবস্থার দিকে যাচ্ছে। তবে ইউয়ান কি ভবিষ্যতে বিশ্বের সেরা কারেন্সি হবে? The US does not control the Strait of Hormuz. It patrols it. The strait carries 20% of the world's oil supply through a waterway only 21 miles wide at its narrowest points, and Iran has spent 30 years preparing anti-ship missile systems, drone swarm, and fast attack boat
tactics designed specially to make the state ungovernable. Every Pentagon war game in that geography ends the same way. America wins the air campaign, Iran wins the chaos campaigns, and oil prices spike to levels that collapse the global economy before any political resolutions can be reached. And blockades have a proven failure rate. Economic blockades have a success rate of only 30% against states with alternative trading partners. Against Iran in 2026, with China operating a parallel payment systems in yuan and the shadow shipping networks quietly built since 2018, and America is running a 30% solutions. The question is not whether the blockades will break Iran, it is whether the blockades will break before Iran does. ট্রাম্প প্রশাসন বলছে এই সংঘাতের কোনো নির্দিষ্ট সময়সীমা বা টাইমলাইন নেই। তারা একটি সিজফায়ার বা যুদ্ধবিরতির জন্য হাত বাড়িয়েছে, কিন্তু একই সময় সেই যুদ্ধবিরতি কার্যত সত্য সাপেক্ষ অবস্থায় আছে, কারণ অবরোধ বা ব্লকেড এখনো চলছে। আবার এরই মধ্যে দাবি করা হচ্ছে যে ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করে কয়েকটি কন্টেইনার জাহাজ আটক করেছে যখন অবরোধ অব্যাহত ছিল। এই পরিস্থিতিতে মূল প্রশ্নটা হলো, যদি একদিকে যুদ্ধবিরতি এবং অন্যদিকে অর্থনৈতিক অবরোধ চলতে থাকে, তাহলে সেটাকে কি সত্যিকারের সিজফায়ার বলা যায়? অনেক বিশ্লেষকের দৃষ্টিতে এটা আসলে পূর্ণ যুদ্ধ না হলেও এক ধরনের ধীর গতির অবরোধমূলক চাপ, স্লো সিজ, যেটা কূটনৈতিক ভাষায় সংযম হিসেবে উপস্থাপন করা যায়। এই অবস্থায় আন্তর্জাতিক মহল বিষয়টা পর্যবেক্ষণ করছে, বিশেষ করে কিছু গুরুত্বপূর্ণ ফেন্স সেটিং দেশ যেমন তুরস্ক, ভারত, ইন্দোনেশিয়া এবং কিছু উপসাগরীয় রাষ্ট্র। তারা এখন হিসাব করছে যে যুক্তরাষ্ট্র নেতৃত্বহীন বিশ্ব ব্যবস্থায় আমেরিকান অর্ডার ভিতরে থাকা তাদের জন্য কতটা লাভজনক বা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। সোজা কথা, এখানে শুধু যুদ্ধবিরতি না, বরং কূটনীতি, অর্থনীতি আর ক্ষমতার ভারসাম্যের একটি বড় পরীক্ষা চলছে। এটা দুই ভাবে শেষ হতে পারে। ইরানের অর্থনীতি কি আগে শেষ হবে, নাকি আমেরিকার রাজনৈতিক জোট বা রাজনৈতিক জোটের সাথে তাদের যে সামরিক পাওয়ার যেটাকে তারা অ্যাপ্লাই করছে সেটি আগে দুর্বল হবে? এটি একটি কার্যকরী প্রশ্ন, কিন্তু বাস্তব বিশ্লেষণে দুই দিকে একসাথে চাপের মধ্যে আছে। ইরানের অর্থনীতি দীর্ঘদিন ধরে চাপের মধ্যে আছে। উচ্চ মূল্যস্ফীতি, 40% মতো মুদ্রার বড় ধরনের অবমূল্যায়ন এবং তেল রপ্তানিতে সীমাবদ্ধতা, আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় সীমিত প্রবেশাধিকার। এই কারণে অর্থনীতি দুর্বল কিন্তু ধীরে ধীরে টিকে থাকা অবস্থায় রয়েছে। মানে দ্রুত ক্লাস না হলেও চাপ ক্রমাগত জমছে। আমেরিকার দিক থেকে বিবেচনা করলে বলতে হবে যে যুক্তরাষ্ট্রের সমস্যা অর্থনীতি নয়, বরং রাজনৈতিক এবং জোটগত। অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন, যুদ্ধনীতি নিয়ে জনমতে বিভক্তি এবং মিত্র দেশগুলোর কৌশলগত দ্বিধা। ইন্ডিয়া, টার্কি, গালফ স্টেটস ইত্যাদি অনেক দেশই এখন দ্বিধার মধ্যে আছে। তবে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে শ্রম বাজার মোটামুটি স্থিতিশীল, অর্থনীতি পুরো ভেঙে পড়ছে না, কিন্তু মুদ্রাস্ফীতি, জ্বালানি চাপ বাড়ছে। ইউএস ক্লবস না, বরং পলিটিক্যাল স্ট্রেইন আন্ডার লং প্রেশার। এই দুই সিস্টেমকে যদি তুলনা করা হয় তাহলে ইরান অর্থনৈতিক চাপ বেশি, কিন্তু দীর্ঘ সময় টিকে থাকার কাঠামো আছে। যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে শক্তিশালী, কিন্তু রাজনৈতিক ঐক্যই আসল ঝুঁকি। ইরান আগে ভাঙবে না যুক্তরাষ্ট্রের জোট আগে দুর্বল হয়ে যাবে? এটি নির্ভর করছে সংঘাত কতদিন এবং চাপটা কি পরিমাণ থাকে তার উপরে। তাহলে দ্রুত এসকেলেশন হলে ইরানের অর্থনীতি বেশি ক্ষতিগ্রস্ত হবে। দীর্ঘ স্টেলমেন্ট হলে মার্কিন জোটের রাজনৈতিক কোহেশন বেশি চাপের মুখে পড়বে। চাইনিজ ফ্ল্যাগড ভেসেলস or a ship carrying Chinese cargo insurance enters the blockade zone, and America must either intercept it, controlling China's directly, or let it through, breaking the blockade's credibility. This is the catastrophic pause. If America intercepts, China responds with economic measures targeting the US treasuries and yields spike, and the Federal Reserve faces an impossible choice between defending the bond market and defending the dollar. Oil markets go into shock. The Straits of Hormuz sees its first direct US-Iran naval engagement, and Gulf oil infrastructures is struck, and European economic already fragile. ইন্টার রিসেশন। এটা এভাবে আরো বাস্তবসম্মতভাবে বলা যায় যে যুক্তরাষ্ট্র একাধিক থিয়েটারে একসাথে চাপের মুখে থাকলে তার কৌশলগত ফ্লেক্সিবিলিটি কমে যায়, কিন্তু সেটা সরাসরি ক্লপস না, বরং
দীর্ঘ রাজনৈতিক এবং অর্থনৈতিক বার্গেনিং এর প্রেসার তৈরি করে। আগামী 12 থেকে 24 মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সম্ভাবনা দেখা যেতে পারে। পারস্য উপসাগরীয় অঞ্চলে জ্বালানি মূল্য নির্ধারণের জন্য একটি নতুন মেকানিজম ঘোষণা করা হতে পারে, যেখানে মার্কিন ডলার ছাড়া অন্য কোনো মুদ্রা ব্যবহার করা হবে। এটা সম্ভবত কোনো বড় নাটকীয় ঘোষণা হিসেবে আসবে না, বরং এটিকে টেকনিক্যাল অ্যাডজাস্টমেন্ট বা প্রযুক্তিগত সমন্বয় হিসেবে উপস্থাপন করা হবে। পেট্রো ডলার আধিপত্যের সূচনা লগ্ন ভাঙনের শুরু, অর্থাৎ যদি এমন পরিবর্তন সত্যি ঘটে তাহলে তা হবে ধীরে ধীরে একটি বৈশ্বিক আর্থিক কাঠামো বদলের সংকেত, যেখানে তেলের দাম নির্ধারণে ডলারের একক প্রভাব আগের মতো আর অপরিবর্তনীয় থাকবে না। The long-term outcome is neither American victory nor Iranian surrender. It is the emergence of a dual systems global economy, one block anchored to dollar settlement, another block anchored to UN settlements, with global south countries choosing whichever offer better terms, and America will keep most of the Western allies and it will lose most of the rest. And in 50 years, historians will look back at the Arabian Sea blockades of 2026 as the moment the American world order stopped being universal and become merely regional.